Hello everyone, welcome to TWS Academy, General Awareness and GK ক্লাস 44 আজ। তো আজকের ক্লাসে আমরা 30টি প্রশ্ন রেখেছি, তোমাদের সঙ্গে আলোচনা করব 30টি প্রশ্ন নিয়ে। বিগত পরের 30 মিনিট অবশ্যই সকলে 30 মিনিট ক্লাসটি দেখবে এবং যারা যুক্ত হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আগের সেশনগুলো এবং এই সেশনটা কন্টিনিউ করছি তোমাদের জন্যই ভেবেচিন্তে, এবং ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানাবে। আজকের প্রথম প্রশ্নে আসবো। আমরা প্রথম প্রশ্নের আগে একটু বলে রাখি, দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমিতে আমাদের সমস্ত ফ্রি ক্লাস দেখতে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সমস্ত ক্লাসের লিঙ্ক পেতে টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলবে না। চাকরির সেরা প্রস্তুতির জন্য আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের চ্যানেল, ওয়ে অফ সলিউশনের অ্যাপ, TWS একাডেমি অ্যাপও ডাউনলোড তোমরা করতে পারো। প্রথম প্রশ্ন, মৌলিক অধিকারের কোন ধারাটি সরাসরি শিশুদের শোষণের সাথে সম্পর্কিত? সরাসরি শিশুদের শোষণের সাথে সম্পর্কিত কোন ধারাটি? অ্যান্সারটা হবে কোনটি? দেখো 17, 19 এবং বলা হচ্ছে 23 আর 24, এই সমস্তগুলোই কিন্তু তোমার হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের মধ্যে আসে। যেমন আমরা যদি 17 ধারায় দেখি, তাহলে 17 ধারায় অস্পৃশ্যতা, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়েছে। তাহলে 17 ধারাটি একটা সাম্যের অধিকারের মধ্যে আসে এবং এখানে করা হয়েছে কি? এখানে করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। খুবই খুবই পরীক্ষায় আসে 17 নং ধারা কিসের সঙ্গে যুক্ত। আর 19 নং ধারা, যেখানে 6 প্রকার স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। স্বাধীনতার অধিকার, একদমই ধীরে ধীরে এগোবো আমরা। পরের দেখো 23 এবং 24 ধারা। এই 23-24 ধারা এই দুটো মিলে কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে আসে, যেটাকে বলা হয় শোষণের বিরুদ্ধে অধিকার। এই দুটো ধারা কি? এই দুটো ধারা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। ভালো করে মন দিয়ে শোনো। 23 ধারা, 23 ধারায় মানুষ ব্যবসা অর্থাৎ দাস প্রথার, মানুষ ক্রয় বিক্রয় এবং মানুষকে বেগার খাটানো, মানুষ পাচার ইত্যাদিকে কিন্তু বিলুপ্ত বা ইত্যাদিকে নিষিদ্ধকরণ করা হয়েছে এই 23 নং ধারায়। 24 নং ধারাটা অবভিয়াসলি এটা যুক্ত শিশুদের শোষণের বিরুদ্ধে বা শিশুদের শোষণের সাথে সম্পর্কিত সরাসরি। এই মৌলিক অধিকারটিতে বলা হচ্ছে যে 14 বছরের কম বয়সী, 14 বছর পরীক্ষায় থাকে যে কত বছর কম বয়সী, 14 বছরের কম বয়সী শিশুদেরকে বিপজ্জনক কাজে, যেমন খনির কাজ, এই সমস্ত কাজে তাদেরকে কিন্তু নিয়োগ করা যাবে না। এগুলোকে নিষিদ্ধকরণ করা হয়েছে 24 নং ধারায়। তো আমরা এখানে অ্যান্সার দেখতে পারি, এইটা হবে কোন ধারার সঙ্গে যুক্ত? এটা 24 নং ধারার সঙ্গে যুক্ত, এখানে সঠিক উত্তর। পরেরটা হচ্ছে গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গুপ্ত বংশ, গুপ্ত ডাইনেস্টি খুবই কিন্তু একটা বৃহৎ এবং শক্তিশালী ডাইনেস্টি, শক্তিশালী বংশ ছিল, যেটা অনেকদিন পর্যন্ত উত্তর ভারতে রাজত্ব করেছিল। গুপ্ত বংশের শাসকদের যদি আমরা দেখি, তাহলে প্রতিষ্ঠাতার কথা বললে আসে শ্রীগুপ্তের কথা। প্রতিষ্ঠাতাকে? তাহলে শ্রীগুপ্ত, তিনি হচ্ছেন এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে আমরা দেখেছি ঘটোৎকচ গুপ্ত, দেন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, যাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক ছিল। শ্রেষ্ঠ শাসক কে ছিল? সেটা হবে সমুদ্রগুপ্ত। ওকে, পরবর্তীতে এইভাবে চলতে থাকে এবং সর্বশেষ যিনি শাসক ছিলেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত হচ্ছে বা বিষ্ণুগুপ্ত এই বংশের সবচেয়ে শেষ শক্তিশালী রাজা ছিলেন। নেক্সট, সমতা প্রসাদ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সমতা প্রসাদ ইনি একজন ব্যক্তি যিনি বাদ্যযন্ত্রের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাদ্যযন্ত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ইনি অবশ্য কিন্তু একজন সঙ্গীত শিল্পীও ছিলেন, সমতা প্রসাদ। তো মনে রাখবি, ইনি একটা বাদ্যযন্ত্র বাজাতেন। যেমন বিভিন্ন বাদ্যযন্ত্র বাদকদের আমরা নাম পড়েছি, তার মধ্যে সমতা প্রসাদের নাম আসে কোন ক্ষেত্রে? অ্যান্সার হবে ইনি একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন। তবলা বাদক ইনি। তবলা বাদকদের যদি নাম বলা হয় উল্লেখযোগ্য, কার নাম আসে প্রথমেই? ওস্তাদ জাকির হোসেন, ওস্তাদ আল্লাহ রাখা খা, এদের নাম আসে। তো তো তার মধ্যে সমতা প্রসাদও কিন্তু একজন উল্লেখযোগ্য তবলা বাদক ছিলেন। ভারতীয় কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক, কম্পিউটারের জনক কাকে বলা হয়?
কম্পিউটারের যদি জনকের কথা বলা হয়, আমরা সর্বপ্রথম যার নাম আসে তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক, এটা তো আমরা সকলে জানি, কিন্তু ভারতীয় কম্পিউটারের জনক বলা হয় কাকে, সেটা হবে অ্যান্সার এখানে বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকর, অর্থাৎ বিজয় ভাটকর অপশন বিতে আছে। তিনি হচ্ছেন ভারতের একজন কিন্তু কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন, তিনি ভারতীয় কম্পিউটারের জনক নামে পরিচিত। নেক্সট হচ্ছে পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে কোন ধারায়? গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত ব্যবস্থা আমরা জানি, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে ভারতীয় সংবিধানের কোন তফসিলে আছে? 11তম তফসিল। কোথায় আছে এটা? 11 তফসিলের মধ্যে আছে, যেটা কিন্তু যদি বলা হয় পার্ট হিসাবে কোন পার্টের মধ্যে আছে, অ্যান্সার হবে এটা পার্টের মধ্যে আছে 9, নবম সংবিধানের নবম পার্টের মধ্যে। আর তফসিলের কথা বললে 11 তফসিলের মধ্যে। এবং যদি বলা হয় কোন ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে, সঠিক উত্তর হবে এখানে কোনটি? সেটা হচ্ছে 243। 243-এর আরো বিভিন্ন উপধারা আছে, ABCD এরকম ভাবে। 243 243 ও ধারা পর্যন্ত কিন্তু এটা এই ধারাগুলি আছে, এর মধ্যে কিন্তু পঞ্চায়েত সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট, কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায়? আরো একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, তো তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে যেন একদমই মিস করো না। কোল ইন্ডিয়া লিমিটেড, এটা স্যাল, তারপরে NTPC, এই সবগুলো থেকে প্রশ্ন আসে, এগুলি কোথায় এর সদর দপ্তর অবস্থিত? তো কোল ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে ভারত সরকারের কিন্তু একটা কি, এটা একটা কেন্দ্রীয় বলা যেতে পারে কয়লা উত্তোলক সংস্থা। তো এই তোমার কোল ইন্ডিয়া লিমিটেড, এই কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তরটা কোথায়? সকলে দ্রুত অ্যান্সার করো, এটা কমেন্টে জানাও সকলে। আর যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগছে। এরকম কিন্তু ইন্টারেস্টিং অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের জন্য, এবং আমরা সংক্ষেপে আলোচনা করব, আর প্রশ্ন উত্তর সবসময় বেশি বেশি করার চেষ্টা করব লিমিটেড সময়ের ভিতরে। এখানে কোল ইন্ডিয়া লিমিটেডের যদি বলা হয় সদর দপ্তর কোথায়, সেটা হবে আমাদের কলকাতাতে অবস্থিত কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর। আচ্ছা, এটা প্রতিষ্ঠা হয় কবে বলতে পারবে? প্রতিষ্ঠা হয় কবে কোল ইন্ডিয়া লিমিটেড? সেটা হবে 1975 সালে। কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা? 1975 সালে প্রতিষ্ঠিত হয় কোল ইন্ডিয়া লিমিটেড। নেক্সট, বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? একদমই ভুল করবে না, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা। বিশ্ব মাতৃভাষা দিবসটা কবে পালন করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, এটা যেন কেউ ভুল করো না। বিশ্ব মাতৃভাষা দিবসের সঙ্গে কিন্তু আমরা যুক্ত, আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষায় এই প্রশ্নটা লেখা, এই ভাষার সঙ্গেই কিন্তু প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে বিশ্ব মাতৃভাষার এই দিনটি। বাংলা ভাষা আন্দোলন, তাই তো, বাংলা ভাষা আন্দোলনের জন্যই এই দিনটাকে বিশেষভাবে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তো এটা সঠিক উত্তর হবে কবে? 21শে ফেব্রুয়ারিকে বলা হয় বিশ্ব মাতৃভাষা দিবস। আচ্ছা, আরো বিভিন্ন এখানে দেখো দিবস আছে, এগুলো আমরা একটু সংক্ষেপে জেনে রাখি। 28শে ফেব্রুয়ারি চন্দ্রশেখর ভেক্টর রমন, তিনি রমন এফেক্ট আবিষ্কার করার জন্য এটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। তাহলে জাতীয় বিজ্ঞান দিবসটা কবে? এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তারপরে যদি আমরা দেখি 23শে জানুয়ারি, এটা নেতাজি জয়ন্তী। নেতাজি জয়ন্তী আরেকটা দিন হিসাবে এটাকে পালন করা হয়। কি দিন? এটাকে বলা হয় পরাক্রম দিবস হিসাবেও এটা পালন করা হয়। 12ই জানুয়ারি, এটা কি? এটা হচ্ছে জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালন করা হয়ে থাকে জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি। ওকে, অল ক্লিয়ার। নেক্সট হচ্ছে ব্রিটিশ শাসনকালে ভারতের উপনিবেশিক অর্থনীতির প্রথম পর্বকে বলা হয়। একটু কঠিন প্রশ্ন জানি, এই প্রশ্নটি অনেকে প্রথম ফেস করছে, বা অনেকে বলবে যে স্যার প্রথম শুনছি প্রশ্নটা, কিন্তু প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এটা একটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। অবশ্য আমাদের রাজ্যের নয়, পরীক্ষাটি আগেই বলে দিচ্ছি।
তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে বলো? ব্রিটিশ শাসনকালে ভারতের উপনিবেশিক অর্থনীতির প্রথম পর্বকে কি বলা হয়? ব্রিটিশ শাসনকাল কত থেকে কত সাল চলেছিল? ব্রিটিশ শাসনকাল আমরা যদি দেখি 1757 থেকে কত সাল? 1757 থেকে 1947, এই পলাশির যুদ্ধ থেকে স্বাধীনতা প্রাপ্ত পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে ব্রিটিশরা ভারতে শাসন করেছিল। এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণীত হয়েছিল আমরা জানি। যেমন প্রথম যে পর্ব, প্রথম ব্রিটিশদের যে 3টি পর্বে এটাকে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যাকেন্টাইল পর্ব এবং আরেকটিকে বলা হয়ে থাকে অবাধ বাণিজ্যিক পর্ব এবং আরেকটি পুঁজি বিনিয়োগ পর্ব। এই 3টি ভাগে ভাগ করা হয়। একটা শব্দের কথা তোমরা খুবই পরিচিত, যেটার নাম হচ্ছে ড্রেন অফ ওয়েলথ। কথাটি কে বলেছিল বলতো? এই কথাটি বলেছিল কে? এটা বলেছিল দাদাভাই নৌরোজি বলেছিল এই তত্ত্বকে। সম্পদের মানে হচ্ছে যেটা বহির্গমন বা সম্পদের নিষ্কাশন বলা হয়ে থাকে এটাকে। তো এই ড্রেন অফ ওয়েলথ বলে অভিহিত করেছিলেন এই পর্বটাকে। কোন পর্বটাকে? ম্যাকেন্টাইল পর্বটাকে। এটা হচ্ছে উপনিবেশী ভারতে প্রথম পর্ব ছিল, যেখানে 1757 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বটি চলেছিল এবং এই পর্বটিকে বলা হয়, এখানে অ্যানিমেশনটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা ম্যাকেন্টাইল পর্ব হবে, অপশন এ সঠিক উত্তর হবে। তো ম্যাকেন্টাইল পর্ব, এই পর্বটাকেই কিন্তু দাদাভাই নৌরোজি ড্রেন অফ ওয়েলথ বলেই বিবেচনা করেছিলেন বা বলেছিলেন, তিনি অভিহিত করেছিলেন। ওকে, নেক্সট, কত সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়? নোবেল পুরস্কার বলো, এটা কত সালে প্রথম প্রদান করা হয়েছিল? নোবেল পুরস্কার কার নাম অনুসারে দেওয়া হয়? সুইডিশ বিজ্ঞানী, হ্যাঁ একদমই, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল কি আবিষ্কার করে বলো? আলফ্রেড নোবেল এর নাম অনুসারে কিন্তু দেওয়া হয়। তিনি আবিষ্কার করেন ডিনামাইট আবিষ্কারক। ঠিক আছে, তো আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়ে থাকে নোবেল পুরস্কার। প্রথম যে নোবেল পুরস্কারটি প্রদান করা হয়েছিল সেটা হবে 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। নেক্সট দেখো, মুখ্য নির্বাচন কমিশনার ব্যতীত অন্যান্য নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন? বলো, নির্বাচন কমিশন সম্পর্কে বলো তো ভারতীয় সংবিধানের কোথায় উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের ধারা 324 এখানে বলা হয়েছে কি? এখানে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতে একজন থাকবে মুখ্য নির্বাচন কমিশনার এবং দুইজন থাকবে হচ্ছে সাধারণ কমিশনার। 3 জনকে নিয়ে গঠিত হবে। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে বলো? ওকে, তো 2 জন সাধারণ নির্বাচন কমিশনার এবং একজন মুখ্য নির্বাচন কমিশনার নিয়ে তৈরি হয়ে থাকে কেন্দ্রীয় যে আমাদের নির্বাচন কমিশনার, সেটা তৈরি হয়। এবং এই নির্বাচন কমিশনার যে তৈরি হবে তাদেরকে নিয়োগ করবেন কে? বলা হচ্ছে এই 3 জনকেই নিয়োগ করবেন রাষ্ট্রপতি। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার ব্যতীত, এটা তোমাকে যাতে তোমরা একটু ভুল করো বা যাতে তোমরা ঘাবড়ে যাও সেই কারণেই কিন্তু এটাকে এরকম ভাবে উপস্থাপন করা হয়েছে। অ্যাকচুয়ালি সমস্ত নির্বাচন কমিশনার যারা হন তাদের সকলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আচ্ছা, কত বছরের জন্য বলতো তারা নিয়োগ হয়ে থাকেন? বলতো কার্যকাল কত বছর তাদের? কার্যকাল নির্বাচন কমিশনারদের সেটা হবে 6 বছর। 6 বছরের জন্য অথবা 65 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হয়। ঠিক আছে, তো যেটি আগে হবে সেটি। নেক্সট দেখো, আজকের হোমওয়ার্ক তোমাদের যেটা হবে, বেলে পাথরের রূপান্তরিত রূপ হলো কি? বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি? সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে। আজকের প্রশ্ন এটা তোমাদের থাকবে। নেক্সট,
একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? একাডেমিক অ্যাসোসিয়েশন এটা কারা প্রতিষ্ঠা করেছিল বলো, এবং কবে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠিত করেছিল? একাডেমিক অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? অ্যান্সার হবে 1828 সালে। প্রতিষ্ঠা হয়, তাই তো? 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। একাডেমিক অ্যাসোসিয়েশন কারা প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? ডিরোজিও ও তাদের অনুগামীদেরকে বলা হতো ইয়ং বেঙ্গল। তো তারাই এটার প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, নেক্সট, বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের সেই সমস্ত জাতীয় উদ্যানদের মধ্যে, পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে? ওয়েস্ট বেঙ্গলে জাতীয় উদ্যান কতগুলি? সেটা হচ্ছে 6টি জাতীয় উদ্যান, তাই তো? 6টির মধ্যে একটা হচ্ছে বক্সা, গরুমরা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন এবং জলদাপাড়া। একদমই ঠোঁটস্থ মুখস্থ তোমাদের রাখতে হবে, এবং সেগুলি কোন জেলায় অবস্থিত এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো বক্সা একটা জাতীয় উদ্যান, তার সঙ্গে কিন্তু এটা একটা অভয়ারণ্য এবং ব্যাঘ্র প্রকল্পের মধ্যেও আসে। এটা কবে বলতো, সরি, এটা কোন জেলায় অবস্থিত? অ্যান্সার হবে এটা আলিপুরদুয়ার জেলায় কিন্তু অবস্থিত এটি। ওকে, নেক্সট, এএফসি এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল কোনটি? এই কয়েকদিন আগেই এএফসি এশিয়ান ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। এএফসি এশিয়ান ফুটবল এশিয়ার সমস্ত দেশগুলোকে নিয়ে কিন্তু খেলা হয়ে থাকে, এশিয়ান দেশগুলোকে নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট। যেই ফুটবল টুর্নামেন্টটা এই বছর কাতার আয়োজন করেছিল, 2024 আয়োজক ছিল কাতার। এবং 2024 যেটা বিজয়ী কোন দল বলতে পারবে? বর্তমান চ্যাম্পিয়ন বিজয়ী হয়েছিল 2024 দ্বিতীয়বার কাতার। কাতার কিন্তু পর 2বার চ্যাম্পিয়ন হয়েছে এএফসি এশিয়ান কাপ। আগের যে এএফসি এশিয়ান কাপ হয়েছিল সেটাতেও চ্যাম্পিয়ন হয়েছিল কাতার। ওকে, তো এএফসি এশিয়ান কাপে সবচেয়ে যদি সফল দলের কথা বলা হয়, কাতারের কাছে দুইটো তোমার হচ্ছে ট্রফি আছে, 2বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু জাপান এখানে 4বার চ্যাম্পিয়ন হয়েছে, এবং জাপান হচ্ছে সবচেয়ে সফলতম দল। এটা হচ্ছে 4বার চ্যাম্পিয়ন হয়েছে এই এএফসি এশিয়ান কাপ। নেক্সট হচ্ছে, ভারতের কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয়? প্রথম পেপার ইন্ডাস্ট্রি, কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল প্রথম? বলো সকলে। অ্যান্সার হবে কোথায়? ভারতের প্রথম কাগজ কলটি স্থাপিত হয় সেটা হচ্ছে শ্রীরামপুরে আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে 1812 খ্রিস্টাব্দে। কবে এটা এস্টাবলিশ হয়েছিল? 1812 খ্রিস্টাব্দে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় শ্রীরামপুরে। নেক্সট দেখো, কোন মুঘল সেনাপতি পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন? পুরন্দরের সন্ধি এটা কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল? এটা স্বাক্ষর হয়েছিল মুঘল এবং কার মধ্যে? মুঘল ও শিবাজি। কাদের মধ্যে এটা স্বাক্ষরিত হয়? মুঘল এবং শিবাজিদের। মুঘলদের পক্ষ থেকে তখন ঔরঙ্গজেবের সময়কাল চলছিল, অর্থাৎ এটা যখন স্বাক্ষরিত হয়েছিল সেটা হবে 1665 সালে। সালটাও মনে রাখো। পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে। তো 1665 সালে পুরন্দরের সন্ধিটি স্বাক্ষরিত হয়, এবং একদিকে ছিল মুঘলরা, একদিকে ছিল মারাঠারা, অর্থাৎ শিবাজি এবং ঔরঙ্গজেবের সময়কালে এটা স্বাক্ষরিত হয়। এবং মুঘলদের পক্ষ থেকে যিনি এই সন্ধিটি স্বাক্ষর করেছিলেন তার নাম হচ্ছে রাজা জয় সিং। জয় সিং ছিলেন মুঘল সেনাপতি তৎকালীন সময়ে, তিনি কিন্তু শিবাজির সঙ্গে এই পুরন্দরের সন্ধিটি স্বাক্ষর করেন। নেক্সট, ভারতে বর্তমানে মোট কয়টি রামসার সাইট আছে? ভারতে বর্তমানে? দ্রুত সকলে বলো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতে বর্তমানে মোট কয়টি রামসার সাইট আছে? রামসার সাইট কয়টি আছে? এই সম্প্রতি কিন্তু কতগুলি বেড়ে গেছে। আগে ছিল 75টি, এই 2024 সালের জানুয়ারি মাসে এসে আরো 5টি বেড়ে দাঁড়িয়েছে 80টি রামসার সাইট আছে বর্তমানে ভারতে। 80টির মধ্যে 5টি বর্তমানে বেড়েছে, এই 2024 ঘোষিত হয়েছে। এগুলো কোনগুলো ঘোষিত হয়েছে? মাগাধি,
কেরে কনজারভেশন রিজার্ভ, মাগাদি কেরে কনজারভেশন রিজার্ভ, অঙ্কন সমুদ্র বার্ড কনজারভেশন রিজার্ভ এবং আগ্নাসিনী মোহনা। এই তিনটি তোমার হচ্ছে সম্প্রতি কর্ণাটকেই পড়ে। এই তিনটিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং তামিলনাড়ু থেকে লংউড শোলা রিজার্ভ ফরেস্ট এবং আরেকটি হচ্ছে কারাইভেট্টি বার্ড স্যাংচুয়ারি, এই কয়েকটিকে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এগুলো একটু মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন পড়তে পারে, কারণ এগুলিকে সম্প্রতি কিন্তু ঘোষণা করা হয়েছে। তো সম্প্রতি যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি কিন্তু রামসার সাইটের নাম। নেক্সট প্রশ্ন, এমএসপি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? এমএসপি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? খনি, কৃষি, তথ্য প্রযুক্তি, উপরের কোনোটিই নয়। এমএসপির পুরো কথা কি? এমএসপির পুরো কথা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এই মিনিমাম সাপোর্ট প্রাইসটা কি? এটা হচ্ছে কৃষিজ পণ্যের দাম, একটা ন্যূনতম দাম নির্ধারণ করার কথা সরকারকে বলা হয়, এটাকেই বলা হয় এমএসপি সাধারণত, অর্থাৎ কৃষির সঙ্গে এটা কিন্তু যুক্ত। নেক্সট, গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা কিন্তু প্রশ্নটি আমি তোমাদের করিয়েছি, আমার একদমই মনে আছে। তো এটার কিন্তু কেউ ভুল উত্তর করবে না, সঠিক উত্তর করবে সকলে। গ্লুকোজ থেকে কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহলে পরিণত করা হয়ে থাকে, সেই প্রক্রিয়াটিকে বা প্রক্রিয়াটির নাম কি? অ্যান্সার হবে কি? সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করা হয়। রাজা জয়চন্দ্র কোন রাজবংশের রাজা ছিলেন? রাজা জয়চন্দ্র বা রাজা জয়চাঁদও বলা হয় তাকে, তার সম্বন্ধে আমরা কিন্তু পড়েছি। কোথায় পড়েছি? তার সঙ্গে 1194 সালে চাঁদোয়ার যুদ্ধ হয়। কার সঙ্গে কার বলতো? বা চান্দোয়ারের যুদ্ধ, এটাকে চাঁদোয়ার যুদ্ধ বলা হয়। চাঁদোয়ার যুদ্ধ কবে হয়েছিল? সেটা মোহাম্মদ ঘুরি এবং এই তোমার রাজা জয়চন্দ্রের মধ্যে হয়েছিল। সেটা এই রাজা জয়চন্দ্র তিনি কোন বংশের রাজা ছিলেন? অ্যান্সার হবে তিনি ছিলেন গহরবাল বংশের রাজা। গহরবাল বংশের উল্লেখযোগ্য বিভিন্ন রাজা ছিল, মদনচন্দ্র, গোবিন্দচন্দ্র, জয়চন্দ্র। তো জয়চন্দ্র মনে রাখবে এই বংশের হচ্ছে, ইনি হচ্ছেন এই বংশের শেষ শেষ শাসক ছিলেন, ঠিক আছে। এবং এই গহরবাল বংশের জায়গায় কিছু কিছু জায়গায় তোমরা কনৌজও দেখতে পারো, কারণ এই গহরবাল বংশ কিছু সময়ের জন্য কিন্তু কনৌজকেও শাসন করতো। এই অনেক জায়গায় এটা লেখা আছে রাজা জয়চন্দ্র কোথাকার রাজা ছিলেন, কনৌজের রাজা ছিলেন বলেও কিন্তু বলা হয়, কিন্তু মনে রাখবে কনৌজ ছিল গহরবাল বংশের মধ্যে একটা প্রদেশ। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে উল্লেখ আছে? বলো সকলে, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে উল্লেখ আছে? পার্ট ওয়ানে কি আছে? পার্ট ওয়ানে নাগরিকত্ব আছে? নো, পার্ট ওয়ানে আছে কি? পার্ট ওয়ানের মধ্যে আছে ভারতের ইউনিয়ন, ভারতের ভূখণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট ওয়ান। পার্ট টু এর মধ্যে আছে কি? নাগরিকত্ব। 5 থেকে 11 নং ধারা এর মধ্যে আছে কি? নাগরিকত্ব সম্পর্কে আলোচনা। এবং পার্ট 3 এর মধ্যে আছে মৌলিক অধিকার। পার্ট 4 এর মধ্যে আমরা জানি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ কিন্তু এখানে বর্ণিত আছে। নেক্সট দেখো, নতুন ব্যাচ আমাদের TWS একাডেমিতে শুরু হয়ে গেছে। আজই তোমরা চেক আউট করো, সেখানে ভর্তি হতে সমস্ত ব্যাচের ক্লাস তোমরা পাবে লাইভ, এবং লাইভ যদি মিস করো রেকর্ড দেখার সুযোগ পাবে। আরেকটি 25টা ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, WBP KPSI ডেসক্রিপটিভ ব্যাচ। এটা এই ব্যাচে তোমরা ভর্তি হতে চাইলে আজই আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের যে চ্যানেল TWS একাডেমি ওর গেটওয়ে টু সাকসেস, সেখানে চেক আউট করো। 3 মাস ক্লাস হবে এখানে ডিউরেশন, তো সময় নষ্ট না করে দ্রুত আজই কিন্তু এনরোল করো তোমার নাম। ওকে, নেক্সট আরেকটা ব্যাচ আছে যেটার নাম হচ্ছে প্রয়াস ব্যাচ, PSC ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভে দুটো সাবজেক্ট থাকে, বেঙ্গলি এবং ইংলিশ ডেসক্রিপটিভ, সেই দুটোর জন্য আমাদের এই ব্যাচটি লঞ্চ করা হয়েছে PSC ক্লার্কশিপে। তো এই ব্যাচে যারা PSC ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ এবং তোমার নিজের নাম এনরোল করো এখানে। তুমি এখান থেকে পড়াশোনা করতে থাকো, আশা করবো তোমরা পরীক্ষায় একটা ভালো ফল করবে এবং তোমার স্বপ্ন পূরণ করবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন শক্তি সমবায় সবসময় ধনাত্মক? কোন শক্তিটি সবসময় ধনাত্মক থাকে? একদমই কিন্তু একটা কমন সেন্সের উপর থেকে প্রশ্ন,
স্থির শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি এবং মহাকর্ষীয় শক্তি। অ্যান্সারটা কি হবে এখানে? কোন শক্তি সবসময় ধনাত্মকই থাকে? অ্যান্সার হবে এখানে গতি শক্তি। গতি শক্তি সবসময় ধনাত্মকে থাকে, কোনোদিনও গতি শক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে না। গতি শক্তি শূন্য হতে পারে, শূন্য হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু ঋণাত্মকে যাবে না। ওকে, কত বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করে? রাজ্যসভার 1/3 সদস্য প্রতি কত বছর অন্তর অবসর গ্রহণ করে? বলো সকলে। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর, কিন্তু প্রতি তোমার হচ্ছে 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্যরা কিন্তু অবসর গ্রহণ করে। কে প্রথম চতুর্যম নীতি গ্রহণ করেন? চতুর্যম নীতি, এই নীতিটি কে প্রথম গ্রহণ করেছিলেন? চতুর্যম নীতিটা কি? এটা জৈন ধর্ম অবলম্বীরা চতুর্যম নীতিটা সম্পর্কে ভালো জানেন, যে চতুর্যম নীতিটা হচ্ছে পার্শ্বনাথ কর্তৃক কিন্তু প্রবর্তিত কতগুলি নীতি। সেই 4টি নীতিকে বলা হয়ে থাকে কি জানো? অহিংসা, অহিংসা, অচৌর্য, দেন হচ্ছে তোমার আছে অপরিগ্রহ, অপরিগ্রহ, এবং আরেকটি হচ্ছে কি? আরেকটি হচ্ছে সত্যবাদিতা। তো এই কতগুলিকে কে বলতো চতুর্যম নীতিটি গ্রহণ করে? সেটা হবে পার্শ্বনাথ, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তিনি এগুলোকে গ্রহণ করেন। এবং এর সঙ্গে মহাবীর আরো একটা যোগ করেছিলেন, যেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য যোগ করেন এবং এটাকে তিনি আবার নাম দেন কি? পঞ্চ মহাব্রত। এই ব্রহ্মচর্য যোগ করে তিনি এটাকে বলেন পঞ্চ মহাব্রত বলা হয় তখন এটাকে। এবং পঞ্চ মহাব্রত যদি বলা হয় কে গ্রহণ করেছিলেন, তখন সঠিক উত্তর হবে মহাবীর গ্রহণ করেছিলেন। নেক্সটে, পাইকার বাঁধ কোন রাজ্যে অবস্থিত? পাইকার বাঁধ এবং পাইকার একটা তোমার হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প। তো এই পাইকার বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষায় থাকে প্রশ্নটি। সঠিক উত্তর হবে কি বলো? এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তামিলনাড়ুর নীলগিরি, নীলগিরি অঞ্চলের পাইকার নদীর উপরে এটা অবস্থিত। ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত কারখানাটি স্থাপিত হয়? ভারতের প্রথম যে লৌহ ইস্পাত, অর্গানাইজ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, সেটা কোথায় গড়ে উঠেছিল? আমি এখানে সালটা বলে দিচ্ছি, দেখো। ভারতের প্রথম যেটা 1907 সালে, 1907 সালে স্থাপিত হয়েছিল, সেটার নাম হচ্ছে কি? টিসকো। টিসকো নাম কি তার? টিসকো, টাটা স্টিল, টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন, যেটা তোমার সেটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল কবে? 1907 সালে। এবং এই ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা যেটা, সেটাই কিন্তু এই টিসকো, এবং এটা জামশেদপুরে জামশেদজি টাটা তিনি কিন্তু এটা নির্মাণ করেছিলেন। নেক্সট দেখো, ইন্দ্রনীল সেন হলেন একজন বাঙালি ফটোগ্রাফার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং সঙ্গীত শিল্পী। ইন্দ্রনীল সেন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে কোন ক্ষেত্র? ইন্দ্রনীল সেন তিনি যুক্ত আছেন সঙ্গীত শিল্পী, তিনি একজন বাঙালি সঙ্গীত শিল্পী। ভারতে অবস্থিত হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হিমালয় পর্বতশ্রেণী পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশ্রেণী এবং পৃথিবীর সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। তো এই হিমালয় পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ, সেটার নাম কি? মাউন্ট এভারেস্ট। কিন্তু মাউন্ট এভারেস্ট তো ভারতে অবস্থিত নয়, এখানে বলা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কি হবে? অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা, হচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ। থাঞ্জাভুর কোন নদীর তীরে অবস্থিত? থাঞ্জাভুর হচ্ছে কি? থাঞ্জাভুর হচ্ছে দক্ষিণ ভারতের, বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়, ওই কারণে এটাকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার, যেটা তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে অবস্থিত। এই থাঞ্জাভুরটা যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত, অ্যান্সার হবে এটা কাবেরী নদীর তীরে অবস্থিত। গান্ধীর অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর কোন ব্যক্তি বলেন এটি জাতীয় বিপর্যয়ের সমতুল্য? গান্ধী, সময় নষ্ট না করে বলি, গান্ধীজি তার অসহযোগ আন্দোলন সূচনা করেছিল কবে? অসহযোগ আন্দোলনে সেটা হবে 1920 সালে সূচনা করেছিল। পরবর্তীতে 19
সালে প্রত্যাহার করা হয় এটাকে। কেন প্রত্যাহার করা হয়? কেন করা হয়? চৌরি চৌরা ঘটনা, তাই তো? চৌরি চৌরা, কোনো একটি ক্লাসে বলে দেবো চৌরি চৌরা ঘটনাটা কি। সেই চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তোমার প্রত্যাহার করা। এটা প্রত্যাহার করার পরে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন মতবাদ দিতে থাকে, তার মধ্যে সুভাষচন্দ্র বসু বলেন যে এটি জাতীয় বিপর্যয়ের সমতুল্য, এই আন্দোলন প্রত্যাহারটা। লাস্ট প্রশ্ন, একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয়? একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রীয় যে বিন্দু সেটাকে কি বলা হয়ে থাকে? অ্যান্সার হবে কি বলো? সঠিক উত্তর কি হবে? একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রকে বলা হয় মেরুবিন্দু। ওকে, তো ক্লাসটি এখানেই আজকে শেষ করব। আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। সোম থেকে শনি ফ্রি লাইভ ক্লাস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ক্লাসটিতে একটা লাইক অবশ্যই সকলে করে যাবে, আর কমেন্টে জানাবে অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। আর হোমওয়ার্কের যে প্রশ্নটা দিয়েছি সেটার উত্তর কিন্তু সকলে কমেন্টে করবে। ওকে, আর আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা ভর্তি হতে ইচ্ছুক হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো এবং সেখানে তোমরা সাইন আপ করো। ওকে, আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।